খালেক ব্যাপারী একটি মক্তব দিয়েছে। এরই মধ্যে একপাল ছেলে মেয়ে জুটে গেছে। ভোরে যখন কলতান করে আমসিপাড়া পড়ে তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে, শৈশবের স্মৃতি। যে দেশ ছেড়ে এসেছে, যে শস্যহীন দেশ তার জন্মস্থান, সেখানে একদা এক মক্তবে এইরকম করে সে আমসিপাড়া পড়ত। অবশেষে মজিদ আদেশ দেয়, ব্যাপারীর মক্তবে তুমি কলমা শিখবা। ঘাড় নেড়ে তক্ষুনি রাজি হয়ে যায় লোকটি। শেষে মুখ তুলে বোকার মতো বলে, গরিব মানুষ, খাইবার পাই না। লোকটির মাথায় যেন ছিট। যত্রতত্র কারণে অকারণে না খেতে পাওয়ার কথাটি শোনানো অভ্যেস তার। শুনিয়ে হয়তো মানুষের সমবেদনা আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু লোকে খেতে পায়, পায় না, এতে সমবেদনার কি আছে? প্রশ্ন থাকলে তো সমবেদনা থাকবে। ও কি করে অমন গাধার মতো ঘাড় পিঠ সমান করতে পারে, সে কথা তো কেউ জিজ্ঞেস করে না। দৃশ্যটি অবশ্য উপভোগ করে। মজিদের পক্ষ থেকে খালেক ব্যাপারী ধমকে বলে, হইছে হইছে, ভাগ। সে রাতে দোয়া দরুদ সেরে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বাঁ পাশের খোলা মাঠের পানে তাকিয়ে মজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিগন্ত বিস্তৃত হয়ে ওঠে যে মাঠ, দূরে আবছাভাবে মিলিয়ে গেছে সেখান থেকে তারার রাজ্য। ওধারে গ্রাম নিস্তব্ধ, দু একটা পাড়ায় কেবল কুত্তা ঘেউ ঘেউ করে। নীরবতার মধ্যে হঠাৎ মজিদ একটা শক্তি বোধ করে অন্তরে। মোহব্বতনগর গ্রামে সে শক্তির শিকড় গেড়েছে, আর সে শক্তি শাখা প্রশাখা মেলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকদের জীবনকে জড়িয়ে ধরেছে সবলভাবে। প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আছে বটে, কিন্তু তার শক্তিতে আর মজিদের শক্তিতে প্রভেদ আছে। আজ এই লোকদেরই খালেক ব্যাপারী চাবুক মারুক, প্রতিপত্তির ভয়ে তারা মুখে রা না করলেও অন্তরে ঘনিয়ে উঠবে দেশ প্রতিহিংসার আগুন। মজিদের শক্তি ওপর থেকে আসে, আসে ওই শালুকাপুরে আবৃত মাজার থেকে। মাজারটি তার শক্তির মূল। মজিদের সে শক্তি প্রতিফলিত হয় রহিমার ওপর। মেয়ে মানুষেরা আসে তার কাছে। এ গ্রামেরই মেয়ে রহিমা। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে পরে ছুটোছুটি করত, সবার মনে সে ছবি স্পষ্ট। প্রথম বিয়ের সময় তারা তাকে দেখেছে, স্বামীর মৃত্যুর পরও তাকে দেখেছে, কিন্তু ওরাই আজ একে চেনে না। কথা কয় অন্যভাবে, গলা নরম করে সুপারিশের জন্য ধরে। খিড়কির দরজা দিয়ে আসে তারা, এসে সন্তর্পণে কথা কয়, কাঁদলেও চেপে চেপে কাঁদে। বাইরে মাজার যেমন রহস্যময় তাদের কাছে, মজিদও তেমনি রহস্যময়। মজিদ ধরাছোঁয়ার বাইরে, যোগসূত্র হচ্ছে রহিমা। রহিমা শোনে তাদের কথা, কখনো হৃদয় গলে আসে অপরের দুঃখের কথা শুনে, কখনো ছলছল করে ওঠে চোখ। গভীর রাতে কখনো মাজারের ধারে গিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে মাছের পিঠের মতো স্তব্ধ বিচিত্র সেই মাজারের পানে। মাথায় কপাল পর্যন্ত ঘোমটা টানা, দেহ নিশ্চল। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে আসে। মহাশক্তির কাছে পাছে কোনো বেয়াদবি করে বসে, সে ভয়ে বুক কেঁপে ওঠে কখনো। তবু মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ভাবে, কোন মারুফ ওখানে ঘুমিয়ে আছেন, যার রূহ এখনো মানুষের দুঃখ যাতনায় কাঁদে, তাদের মঙ্গলের জন্য আকুল হয়ে থাকে সদা সর্বদা। কখনো কখনো অতি সঙ্গোপনে রহিমা একটি আর্জি জানায়, বলে তার সন্তান নেই, সন্তান শূন্য কোলটি খাঁ খাঁ করে, তিনি তাকে যেন একটি সন্তান দেন। আর্জি জানায় চোখের আকুলতায়, এদিকে ঠোঁট পর্যন্ত কাঁপে না। অতি গোপন মনের কথা শিশুর সরলতায় শালুকাপড়ে ঢাকা রহস্যময় মাজারের পানে চেয়ে বলে, না হয় লজ্জা, না হয় দ্বিধা। একদিন হঠাৎ এই সময় দমকা হাওয়া ছোটে। জঙ্গলের যে কটা গাছ আজও অতর্কিত অবস্থায় বিরাজমান, তাতে আচমকা গোঙানি ধরে। হাওয়ায় সে এখানে শালুকাপড়ের প্রান্ত নাড়ে। কেঁপে ওঠা মোমবাতির আলোয় ঝলমল করে ওঠে রূপালি ঝালর। রহিমাও কেঁপে ওঠে। কি একটা মহা ভয় তার রক্ত শীতল করে দেয়। মনে হয় কে যেন কথা কইবে। আকাশের মহা তমসার বুক থেকে বিচিত্র এক কণ্ঠ সহসা জেগে উঠবে, আবার স্থির হয়ে যায়। মোমবাতির শিখাও নিষ্কম্প, স্থির হয়ে ওঠে। ওপরে আকাশ ভরা তারা তেমনি নীরব। কোনোদিন রহিমা সারা মানবজাতির জন্য দোয়া করে। ও পাড়ার ছুনুর বাপ মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে, তাকে শান্তি দাও। খ্যাতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, তার ওপর করুণা করো, রহমত করো। 4 গ্রাম পরে বড় নদী। কদিন আগে সে নদীতে ঝড়ের মুখে ডুবে মারা গেছে কটি লোক। তাদের কথা স্মরণ করে বলে, ঘরে স্ত্রী পুত্র রেখে নৌকা নিয়ে যারা নদীতে যায়, তাদের ওপর যেন তোমার রহমত হয়। অনেক সময় অদ্ভুত আর্জি নিয়ে মেয়ে লোকেরা আসে রহিমার কাছে,
যেমন আসে ধান ভানুনি হাসুনির মা। বহুদিন আগে নিরাক পড়া এক শ্রাবণের দুপুরে মাছ ধরতে মতিগঞ্জের সড়কের ওপর যারা প্রথম মজিদকে দেখেছিল সেই তাহের আর কাদেরের বোন হাসুনির মা। সে এসে বলে, আমার এক আরজি। এমন এক ভঙ্গিতে বলে যে রহিমার হাসি পায়, কিন্তু মনে মনেই হাসে, গম্ভীর হয়ে থাকে বাইরে। হাসুনির মা বলে, আমার আরজি, ওনারে কইবেন আমার যেন মওত হয়। এবার ঈষৎ হেসে রহিমা বলে, কেন গো বিটি, জ্বালা আর সহ্য হয় না বুবু, আল্লাহ যেন আমারে সত্তর দুনিয়া থিকা লইয়া যায়। সকৌতুকে রহিমা প্রশ্ন করে, তোমার হাসুনির কি হইব তুমি মরলে? সেদিকে তার ভাবনা নেই, আপনা থেকেই যেন উত্তর যোগায় মুখে, তুমি নিবা বুবু, তোমারই হাতে সোপর্দ কইরা আমি খালাস হুমো। রহিমা হাসে, হাতে কাঁথার কাজ, হাসে আর মাথা নত করে কাঁথা সেলাই করে। একদিন হাসুনির মা এসে বলে, আমার এক আরজি বুবু। কও। ওনারে কইবেন বুড়া বুড়ি দুই গাড়ে জানি দুনিয়াথন লইয়া যায় খোদাতালা। কৃত্রিম বিস্ময়ে চোখ তুলে চেয়ে রহিমা প্রশ্ন করে, ওইটা আবার কেমন কথা হইল? খাঁটি কথা কইলাম বুপু, দুইটা লাঠালাঠি চুলাচুলি আর ভালো লাগে না। বুড়ো বাপ তার ঢ্যাঙা দীর্ঘ মানুষ, মা ছোটখাটো কুকরানো, কিন্তু দুজনের মুখে বিষ, ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে। তবে এক একদিন এমন লাগে যে খুনোখুনি হবার জোগাড়। ঢ্যাঙা লোকটি তেড়ে আসে বারবার, ঘুণ ধরা হাড় করকর করে। বুড়ি ওদিকে নড়ে চড়ে না, এক জায়গায় বসে থেকে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাজ্যের গালাগাল জুড়ে দেয়। শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে আর আঁচলে মুখ লুকিয়ে হাসে। তাহের, কাদের আর কনিষ্ঠ ভাই রতন, তাদের বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘরে ঢাকা। সামান্য হলেও বাপের জমি আছে, ঘর আছে, লাঙল গরু আছে, তার দিনও ঘনিয়ে এসেছে, আর বর্ষায় টেকে কিনা সন্দেহ। তারা চুপ করে শোনে। অন্ধক্রোশে কাঁপতে কাঁপতে বুড়ো বাপ এগিয়ে আসে, ছেলেদের পানে চেয়ে বলে, হুনছস কথা হুনছস? ছেলেরা সমস্বরে বলে, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা। সমর্থন পেয়ে বুড়ো চেলা নিয়ে দৌড়ে আসে। তাহের শেষে জমিজতের মায়া ছেড়ে বাপের হাত ধরে ফেলে। কাদের বোঝায়, থাক, কইবার দাও, খোদাই তার শাস্তি করব। জন্মের কথা নিয়ে মায়ের উত্তর শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে, কিন্তু পরে বুকে যন্ত্রণা হয়। তাই রহিমাকে এসে বলে কথাটা, হয় বুড়ো বুড়ি দুইটাই মরুক, নয় ওনারে কন এর একটা বিহিত করবার। হঠাৎ সমবেদনায় রহিমার চোখ ছলছল করে ওঠে, বলে, তুমি দুঃখ করিও না বিটি, আমি কমুনে। মেয়েটাকে তার ভালোই লাগে, দুস্থা মেয়ে, স্বামী মারা যাবার পর থেকে বাপের বাড়িতে আছে। বাড়িতে তিনটে মর্দ ছেলে বসে বসে খায়। এক মুঠোর মতো যে জমি, সে জমিতে ওদের পেট ভরে না, তাই টানাটানি, আধ পেটা খেয়ে দিন গুজরান। বসে বসে অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে হাসুনির মায়ের। সে তো একা নয়, তার হাসুনিও আছে, তাই বাড়িতে বাড়িতে ধান ভানে, কিন্তু কিছু একটা মুখ ফুটে চাইতে আবার লজ্জায় মরে যায়। রহিমা বলে, শ্বশুর বাড়িতে যাও না কেন? ওরা মনুষ্যই না? নিকা করো না কেন? কয়েক মুহূর্ত থেমে হাসুনির মা বলে, দিলে চায় না বুবু, জীবনে তার আর শখ নেই, তবে গায়ের আর মানুষের রক্ত তার দেহে বয় বলে মাঠ ভরে ধান ফললে অন্তরে তার রং ধরে। বতর দিনে বাড়ি বাড়ি কাজ করে হাসুনির মায়ের ক্লান্তি নেই, মুখে বরঞ্চ চিকনাই দেখা দেয়। এমনি কোনোদিন তাহের খোশ মেজাজে বলে, শরীরের রং ধরছে কেন, নিকা করবি নাকি? বুড়ি আমের আটির মতো মুখটা বাড়িয়ে বলে, খানকির বেটি নিকা করব বইলাই তো মানুষটারে খাইছে। মানুষটা মানে তার মৃত স্বামী। তাহের কৌতুক বোধ করে, বলে, কেমনে খাইছস? হাসুনির মায়ের অন্তর তখন খুশিতে টলমল, কথা গায়ে মাখে না, হেসে বলে, গিল্লা খাইছি। মা বুড়ি আছে সামনে, নইলে গিলে খাওয়ার ভঙ্গিটাও একবার দেখিয়ে দিত। দূরে ধান ক্ষেত্রে ঝড় ওঠে, বন্যা আসে পথভোলা অন্ধ হাওয়ায়, দিগন্ত থেকে গড়িয়ে গড়িয়ে আসে অফুরন্ত ঢেউ। ধান ক্ষেতের তাজা রঙে হাসুনির মায়ের মনে পুলক জাগে। আপন মনকেই ঠাট্টা করে বারবার শুনায়, নিকা করবি মাগি, নিকা করবি? কিন্তু কাকে করে? ওই বাড়ির মানুকে পেলে করে কি? তেল চকচকে জোয়ান কালো ছেলে, গলা ছেড়ে যখন গান ধরে তখন ধানের খেতে যেন ঢেউ ওঠে। পরদিন তাহেরের বুড়ো বাপকে মজিদ ডেকে পাঠায়। এলে বলে, তোমার বিবি কি কয়? বুড়ো ইতস্তত করে ঘাড় চুলকে এধার ওধার চেয়ে আমতা আমতা করে। মজিদ ধমকে ওঠে, কও না কেন? ধমক খেয়ে ঢোক গিলে বুড়ো বলে, তা হুজুর, ঘরের কথা আপনারে কেমনে কই? কতক্ষণ চুপ থেকে মজিদ ভারী গলায় বলে, আমি জানি কি কয়, কিন্তু তুমি কেমন মর্দ,
দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনো এই কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে এ কথা ঠিক নয়। তখন রাগে সে চোখে অন্ধকার দেখে, চেলাকাঠ নিয়ে ছুটে যায় বুড়িকে শেষ করবার জন্য। এর মধ্যে একদিন হয়তো সে শেষই হয়ে যেত যদি না ছেলেরা এসে বাধা দিত। কিন্তু সে কথাও বলতে পারে না মজিদের সামনে, কেবল আস্তে আস্তে বলে, বুড়ির দেমাগ খারাপ হইছে হুজুর, আপনি যদি দোয়া পানি দেন। আবার কতক্ষণ নীরব থেকে মজিদ বলে, বিবিরে কইয়া দিও, অমন কথা যদি আর কোনোদিন কয় তাইলে মুসিবত হইব। মাথা নেড়ে বুড়ো চলে যাবার জন্য পা বাড়ায়। কয়েক পা গিয়ে থামে, থেমে মাথা চুলকে বলে, হুজুর কোত্থিকা শুনলেন বেটির কথা? তা দিয়া তোমার দরকার কি? কিন্তু এই কথা যাইন, কোনো কথা আমার অজানা থাকে না। সারা পথ ভাবে বুড়ো, কে বলল কথাটা? বাড়ির গায়ে আর কোনো বাড়ি নেই যে কেউ আড়ি পেতে শুনবে। এককালে বুড়ো বুদ্ধিমান লোকই ছিল। সারা জীবন দুষ্টু প্রকৃতির বৈমাত্রেয় এক ভাইয়ের সাথে জায়গা জমি সম্পত্তি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করে আজ সব দিক দিয়ে সে নিঃস্ব। জায়গা জমির মধ্যে আছে এক মুঠো পরিমাণ জমি, যা দিয়ে একজনেরই পেট ভরে না, আর একদিকে পেয়েছে খিটখিটে মেজাজ, সবাইকে দুই চোখের বিষ মনে হয়। বুড়িটার হয়তো তার ছোঁয়াচ লেগেই অমন হয়েছে, নইলে বহুদিন আগে যৌবনে কেমন হাসি খুশি ছটফটে মেয়ে ছিল সে। স্থির থাকতো না এক মুহূর্ত, নাচতো, কেবল নাচতো, আর খোয়ের মতো কথা ফুটতো মুখ দিয়ে। আজ তার সুন্দর দেহমন পচে গিয়ে এই হাল হয়েছে। বুড়ি যে ছেলেদের জন্ম নিয়ে কথাটা বলতে শুরু করেছে তা বেশি দিন নয়। সাধারণ গালাগালি দিয়ে আর স্বাদ হয় না, তাই এমন এক কথা বের করেছে যা বুড়োর আত্মায় গিয়ে খচ করে ধরে। কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা। বুড়ো ভাবে, ছেলেরা বলতে পারে না কথাটা, সে বিষয়ে সে নিঃসন্দেহ। তবে তবে কি হাসুনির মা বলেছে? তারও তো ও বাড়িতে যাতায়াত আছে। একটা বিষয়ে কিন্তু গোলমাল নেই তার মনে। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। যত ভাবে কথাটা তত জ্বলে ওঠে বুড়ো। যে বলেছে সে কি কথাটার গুরুত্ব বোঝে না? কথাটা কি বাইরে ছড়াবার মতো? এর বিহিত ঘরেই হয়, বাইরে হয় না। তা যতই আলেম খোদাবন্দ মানুষ তার বিহিত করতে আসুক না কেন। তাছাড়া কথাটায় যে বিন্দুমাত্র সত্য নেই কে বলতে পারে? এককালে বুড়ি উরুনি মেয়ে ছিল, তার হাসি আর নাচন দেখে পাগল হতো কত লোক। বৈমাত্রেয় ভাইটির সঙ্গে ঝগড়া বিবাদের শুরুতে একবার একটা লোক ঘরে ঢোকার জনরব উঠেছিল। একদিন তার অনুপস্থিতিতে সে কাণ্ডটা নাকি ঘটেছিল, কিন্তু ঘরের বউ অনেক ঠ্যাঙানি খেয়েও কথাটা যখন স্বীকার করেনি, তখন সে বিশ্বাস করে নিয়েছিল যে তার দুষ্টু প্রকৃতির বৈমাত্রেয় ভাইটির সৃষ্টি ছাড়া আর কিছু নয়। অন্দরে ঢুকেই সামনে দেখলো হাসুনির মাকে। দেখেই চরচর করে মেজাজ গরম হয়ে ওঠে, ঘূর্ণি খেয়ে চোখ অন্ধকার হয়ে যায়। বকের মতো গলা বাড়িয়ে ছুটে গিয়ে তাকে ধরে এক আছাড়ে মাটিতে ফেলে দেয়। তারপর শুরু হয় প্রহার। প্রহার করতে করতে বুড়োর মুখে ফেনা ছুটে যায়, আর বলে কেবল একটি কথা, ওরে ভাতার খাইকা জারুনি, তোর বাপরে গিয়া কইলি কেমনে ওই কথা? প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে। ছেলেরা তখন ঘরে ছিল না বলে তাকে রক্ষা করবার কেউ ছিল না। বুড়ি অবশ্য ওধারে পা ছড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ জুড়ে দেয়, কিন্তু বিলাপ শুনে দমবার পাত্র বুড়ো নয়। সেদিন দুপুরে মুখে আঘাতের চিহ্ন ও সারা দেহে ব্যথা নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাসুনির মা সোজা চলে গেল মজিদের বাড়ি। মজিদ তখন জিরুচ্ছে, আর সে ঘরেই নিচে পাটিতে বসে রহিমা কাঁথায় শেষ কটা ফোড়ন দিচ্ছে। হাসুনির মা মজিদের সামনে আসে না, কিন্তু আজ শটান ঘরে ঢুকে তার সামনেই রহিমার পাশে বসে মরা কান্না জুড়ে দিল। প্রথমে কিছু বোঝা গেল না, কথা স্পষ্টতর হয়ে এলে এইটুকু বোঝা গেল যে সে রহিমাকে বলছে, ওনারে কন আমার মওতের জন্য জানি দোয়া করে। মজিদ হুকা টানে আর চেয়ে চেয়ে দেখে। ক্রন্দনরতা মেয়ে তার ভালোই লাগে। কথায় কথায় ঠোঁট ফুলাবে, লুটিয়ে পড়ে কাঁদবে, এমন একটা বউয়ের স্বপ্ন দেখত প্রথম যৌবনে। রহিমার না আছে অভিমান, না আছে চপলতা। অপরাধ না করে থাকলেও মজিদ বলছে বলে যে কোনো কথা নির্বিবাদে মেনে নেয়। অমন মানুষ ভালো লাগে না তার। পরে সব কথা শুনে মজিদের মুখ কিন্তু হঠাৎ কঠিন হয়ে যায়। বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে এই জন্য যে সে এসে তাকে কথাটা বলে দিয়েছে। অনেকক্ষণ গুম হয়ে থেকে মজিদ গম্ভীর কণ্ঠে রহিমাকে বলে, অরে যাইতে কও, আর কও আমি দেখুমনি। একটু পরে রহিমা বলে, ও যাইবার চায় না, ডরায়। মজিদ আর চোখে একবার তাকায় হাসুনির মায়ের দিকে। কান্না থামিয়ে মজিদের দিকে পিঠ দিয়ে বসে আছে, আর ঘুমটা টানা মাথা নত করে নখ দিয়ে পাটি খুঁড়ছে। ওধারে ফেরানো মুখটি দেখবার জন্য এক মুহূর্ত কৌতূহল বোধ করে মজিদ। তারপর তেমনি গম্ভীর কণ্ঠে বলে,
থাক তাইলে এইখানে। অপরাহ্নে জমায়েত হয়। একা বিচার করতে ভরসা হয় না যেন মজিদের। ঢ্যাঙা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস। খালেক ব্যাপারীও এসেছে। মাতব্বর না হলে শাস্তি বিধান হয় না, বিচার চলে না। রায় অবশ্য মজিদই দেয়, কিন্তু সেটা মাতব্বরের মুখ দিয়ে বেরুলে ভালো দেখায়। একটু তফাতে পাছার উপরে বসে চুপচাপ হয়ে আছে তাহেরের বাপ, মুখটি একদিকে সরানো। খালেক ব্যাপারী বাঁচখাই গলায় প্রশ্ন করে, তোমার বিবি কি বলে? মুখ না তুলে বুড়ো বলে, এই কথা আপনারা ব্যাক্যই জানেন। কে একজন গলা উঠিয়ে বলে, কথা ঠিক কইরা কও মিয়া। বুড়ো ওদিকে একবার ফিরেও তাকায় না। খালেক ব্যাপারী আবার প্রশ্ন করে, এখন কও, হেই কথা তুমি ঢাকবার চাও কেন? কথাটা যেন বুঝলে না ঠিক মতো। এমন একটা ভঙ্গি করে বুড়ো তাকায় সকলের পানে। তারপর বলে, এটা কি কনের কথা? বুড়িমাগি ঝুটমুট একখান কথা কয়, তা বইলা আমি কি পাড়ায় ঢোল শহরত দিমু? ওর কথা বলার ভঙ্গি ব্যাপারীর মোটেও ভালো লাগে না। মজিদ নীরব হয়ে থাকে, কিন্তু উত্তর শুনে তারও চোখ জলে ধিকি ধিকি। লোকটির উত্তরে কিন্তু ভুল নেই। তাই প্রত্যুত্তরের জন্য সহসা কিছু না পেয়ে খালেক ব্যাপারী ধমকে উঠে বলে, কথা ঠিক কইরা কইবার পারো না? জমায়েতের মধ্যে কয়েকটা গলা আবার চেঁচিয়ে ওঠে, কথা ঠিক কইরা কও মিয়া, কথা ঠিক কইরা কও। বৈঠক শান্ত হলে খালেক ব্যাপারী আবার বলে, তুমি তোমার মাইয়ারে ঠ্যাঙাইছো কেন? আমার মাইয়া আমি ঠ্যাঙাইছি। লম্বা মুখ খাড়া করে নির্বিকার ভাবে উত্তর দেয় তাহেরের বাপ, যেন ভয় নেই ডর নেই। অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আঙ্গুলগুলো কাঁপছে। ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। ব্যাপারী কি একটা বলতে যাচ্ছিল, এবার হাত নেড়ে মজিদ তাকে থামিয়ে নিজে বলবার জন্য তৈরি হয়। ব্যাপারটা আগে গোড়া থেকে ব্যাপারীকে বুঝিয়ে বলেছিল সে, এবং ভেবেছিল তার পক্ষ থেকে খালেক ব্যাপারী কাজটা ঠিকমতো চালিয়ে নেবে। কিন্তু তার প্রশ্নগুলো তেমন জুৎসই হচ্ছে না। বলছে আর যেন ঠাস করে মুখের উপর চড় খাচ্ছে। মজিদ গম্ভীর গলায় বলে, ভাই সকল, বলে থেমে তাকায় সবার পানে। পিঠ সোজা করে বসেছে, কোলের ওপর হাত। আসল কথা শুরু করবার আগে সে এমন একটা আবহাওয়া সৃষ্টি করে যে মনে হয় সে সূরা ফাতিহা পড়ে তার বক্তব্য শুরু করবে। কিন্তু আরেকবার ভাই সকল বলে সে কথা শুরু করে। বলে, খোদাতালার কুদরত মানুষের বুঝবার ক্ষমতা নাই। দোষ গুণে সৃষ্ট মানুষ, মানুষের মধ্যে তাই শয়তান আছে, ফেরেশতাও আছে, তাদের মধ্যে গুনাহগার আছে, নেকবন্দও আছে। কুৎসা রটনাটা বড় গর্হিত কাজ, কিন্তু যারা শয়তানের চাতুরি বুঝতে পারে না, যারা তাদের লোভনীয় ফাঁদে ধরা দেয় এবং খোদার ভয়কে দিল থেকে মুছে ফেলে, তারা এইসব গর্হিত কাজে নিজেদের লিপ্ত করে। মানুষের রসনা বড় ভয়ানক বস্তু। সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। প্রক্ষিপ্ত সে রসনা তার বিষে পরিবার ধ্বংস করে দিতে পারে, নিমেষে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবীতে।